আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই স্টুডিওতে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি। ঠিক তেমনি আজকেও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আর দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত এ বিষয়ে সম্মুখীন হচ্ছে মানুষ এবং এটার পরিমাণও অনেক বেড়ে চলছে। এবং এর থেকে অনেকে প্রতিকার পাচ্ছে, অনেকে পাচ্ছে না। আর আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি হচ্ছে বাংলাদেশ দুর্নীতি দমন আইন বা যাকে বলি আমরা দুদক। আর আলোচনায় আজকে আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মঙ্গল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রাকিব হাসান। তো আপনার কাছে এই বিষয়টি নিয়ে আলোচনায় যাচ্ছি। ১ম এ আপনার কাছে জানতে চাচ্ছি যে যে দুদক যে বিষয়টি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, এটির সংজ্ঞাটা যদি আপনি আমাকে বলতেন। ধন্যবাদ। এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে এবং মুভি বাংলা টেলিভিশনকে আ আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আ দুর্নীতির সংজ্ঞা। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর কোথাও দুর্নীতির কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। তবে দুর্নীতি দমন কমিশন আইনে একটা তফসিল আছে, সেখানে কিছু অপরাধের কথা আছে। সেই অপরাধগুলো যদি সংঘটিত হয় সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম, তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে, মামলা দায়ের ইত্যাদি হবে। সেই সাথে বাংলাদেশ দণ্ডবিধির ২১৭, ২১৮, ১৬১ থেকে ১৬৯, ৪২০, ৪৬৭, ৪৭৭ ক যদি সেটা সম্পদ সম্পর্কিত হয়, এই বিষয়ে যদি কোনো অপরাধ, এই জাতীয় অপরাধগুলো আ দুর্নীতির আওতার মধ্যে পড়ে এবং এর বিচার দুর্নীতি দমন কমিশন আইনের অধীনেই হবে। এছাড়া আছে মানি লন্ডারিং আইন ২০১২ এর ঘুষ এবং দুর্নীতি সংক্রান্ত যে অপরাধগুলো, এই অপরাধগুলো দুর্নীতি দমন কমিশন আইনের অধীনে হবে। স্পেসিফিকভাবে দুর্নীতি কোনো সংজ্ঞা দেওয়া নাই, তবে কয়েকটি আইনে যে দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগগুলো রয়েছে, যেমন আর্থিক, ব্যাংকিং খাত বা সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকিং খাতের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি কোনো দুর্নীতি দায়ে অভিযুক্ত হয় বা কোনো অপরাধ করে থাকে, সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আইনের অধীনেই তার বিচার হবে। তো দুর্নীতি এটি আসলে এটি একটি এটার পরিধি অনেক ব্যাপক। এটি আমাদের একটি সামাজিক ব্যাধি। এই দুর্নীতির সংজ্ঞা সুনির্দিষ্টভাবে আসলে দেওয়া সম্ভব না। তবে আমাদের সমাজে রন্ধ্রে, রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এটি একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এ প্রতিষ্ঠিত হওয়ার পর সরকার গেজেট করে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করে এবং তখন থেকেই এই দুর্নীতি দমন কমিশন তার কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি একটি স্বাধীন স্বশাসিত সংস্থা এবং এটি একটি নিরপেক্ষ সংস্থা। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দুর্নীতি দমন যে তাদের তো একটা কমিশন আছে। এখন তাদের যে কমিশন বা সংস্থার এর কাজগুলো কি? দুর্নীতি দমন কমিশন হচ্ছে একটি আ নিরপেক্ষ, স্বাধীন, স্বশাসিত সংস্থা। এর একটি ধারাবাহিকতা থাকবে, এর একটি নিজস্ব সিলমোহর রয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সম্পত্তি অর্জন করা, অধিকারে রাখার ক্ষমতা রয়েছে। সম্পত্তি হস্তান্তর করার ক্ষমতা রয়েছে। দুর্নীতি দমন কমিশন নিজে কারো বিরুদ্ধে মামলা করতে পারে অথবা দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়। আচ্ছা, আরেকটা বিষয় জানি আপনার কাছে যে মামলার বিষয় যেটা আসলো যে আমরা কি যে মামলার যাকে আসামি করব, এটা কি আমরা কি গভর্নমেন্ট যারা চাকরি করে সরকারি যারা চাকরিজীবী তাদের বিরুদ্ধে কি এই আইনটা প্রযোজ্য, নাকি বেসরকারি যারা তাদের বিরুদ্ধে এই আইনটা প্রযোজ্য হবে?
এই আইনটা মূলত যদি কোনো ব্যক্তি এমন কোনো সম্পদ তার অধিকারে রাখে বা দখলে রাখে বা মালিকানা অর্জন করে যা সে অসাধু উপায়ে অর্জিত করিয়াছে বলিয়া যথেষ্ট প্রমাণ পাওয়া যায় এবং তার এই সম্পদ যদি জ্ঞাত আয় বহির্ভূত হয়ে থাকে, সেই ক্ষেত্রে দুদক সেই বিষয়টি যদি কেউ যদি দুদকে সেই বিষয়ে অভিযোগ করে, দুদক এই বিষয়ে অনুসন্ধান করে, দেন তদন্ত করে দুদক পদক্ষেপ নিতে পারে, মামলা দায়ের করতে পারে। এই ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান হতে হবে এমন কোনো বাইন্ডিংস নাই। সরকারি হতে পারে অথবা সরকারের বাইরেও হতে পারে। মানে আপনারা বলতে চাচ্ছেন যে মানে সরকারি প্রতিষ্ঠানও হতে পারে কিংবা বেসরকারি প্রতিষ্ঠানও হতে পারে। হতে পারে। মানে এটা বোঝাতে চাচ্ছেন যে মানে যার বিরুদ্ধে মানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে এবং অসাধু উপায়ে কেউ সম্পত্তি দখলে রেখেছে বা অর্জন করেছে, এটা বিশ্বাস করার মতো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, সেই ক্ষেত্রে দুদক তার কার্যক্রম পরিচালনা করতে পারে বা তদন্ত করতে পারে। আপনার কাছে আমি আরেকটা বিষয় ক্লিয়ার হই যে আমি ধরেন একটা সে সরকারি হোক বা বেসরকারি হোক সে একটা ধরেন সর্বনিম্ন পোস্টে চাকরি করতেছে, মানে তার পদবি অনুযায়ী তার স্কেল অনুযায়ী তার কিন্তু মাসিক ধরেন ইনকাম অনেক বেশি। দেখা গেল আমি প্রতি মাসে বেতন পাচ্ছি ৩০,০০০ বা ৪০,০০০, কিন্তু আমার প্রতি মাসে আমার আয় হচ্ছে কিন্তু আমি ২ থেকে ৩ লাখ। মানে আমার যে বাড়তি যে টাকাটা খরচ করতেছে কিংবা ধরেন আমি অনেক ক্ষেত্রে ফ্ল্যাট কিনলাম ২ টা, কিন্তু আমার যেখানে আয়ের থেকে আমার ব্যয়টা বেশি। কিন্তু আমার যে অতিরিক্ত যে টাকাটা আসতেছে যেটা আপনি বললেন ফার্স্টে যে দুর্নীতির মাধ্যমে কিংবা ওই যে ঘুষ আদান-প্রদানের মাধ্যমে আমার কিন্তু এক্সট্রা আরো টাকা আসছে। কিন্তু আমার পদ অনুযায়ী কিন্তু আমার চলাফেরা মানে অন্যরকম, গাড়ি আছে, বাড়ি আছে। সেক্ষেত্রে কি এটা কি দুদক কি কোনো অ্যাকশনে যেতে পারে হ্যাঁ, কিনা? পারে, অবশ্যই পারে। এটার যদি সিস্টেমটা বলতেন কিভাবে তারা অ্যাকশনে যাবে? যে কেউ দুর্নীতি দমন কমিশনের জেলা বা বিভাগীয় কার্যালয় বা প্রধান কার্যালয়ে যে কেউ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ সাবমিট করতে পারে, দাখিল করতে পারে। এরপরে যদি এটা বিভাগীয় কার্যালয়ে বা দুদকের প্রধান কার্যালয়ে যখন কোনো অভিযোগ দাখিল করা হয় বা জমা দেওয়া হয় কারো বিরুদ্ধে, সেক্ষেত্রে এই অভিযোগটি সরাসরি সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে চলে যাবে। দেন জেলা কার্যালয়ের বাছাই কমিটিতে এই বিষয়টি পেশ করা হবে। বাছাই কমিটি যদি প্রাথমিক সত্যতা পায়, সেক্ষেত্রে ৭ কার্যদিবসের মধ্যে বিভাগীয় কার্যালয়কে অবহিত করে একটি তালিকা প্রস্তুত করে এই তালিকাটি প্রেরণ করবে প্রধান কার্যালয়ে। দুর্নীতি দমন কমিশনের যিনি সচিব, তিনি ১০ দিনের মধ্যে প্রধান কার্যালয়ের যে বাছাই কমিটি রয়েছে তার অনুমোদন গ্রহণ করবে। গ্রহণ করে সেখানে যদি সত্যতা পাওয়া যায় বা এটা যদি তদন্ত করার মতো যথেষ্ট কারণ থাকে, তাহলে এই বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনার যিনি ভারপ্রাপ্ত ওই বিষয়ের উপরে ভারপ্রাপ্ত যিনি কমিশনার বা ক্ষমতাপ্রাপ্ত কমিশনার যিনি, তার কাছে এটা প্রেরণ করবেন। প্রেরণ করার পরে দেন এটা দুদক একজন কমিশনারের মাধ্যমে অথবা একজন ক্ষমতাবান এখতিয়ার সম্পন্ন কর্মকর্তার মাধ্যমে এটা তদন্ত করবে। এই তদন্তের মেয়াদ সে ১৫ দিনের মধ্যে তদন্ত করে সে রিপোর্ট দাখিল করবে। প্রয়োজনে সে আরো ১৫ দিন সময় বেশি নিতে পারে। এইভাবে তদন্ত করে ৪৫ দিন পর্যন্ত তদন্ত করার একটা সময় থাকে। ৪৫ দিন অতিবাহিত হওয়ার পরেও যদি দেখা যাচ্ছে আরো কিছু সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে সে আবেদন করে আরো ১৫ দিন সে ভাড়া নিতে পারে। এইভাবে তদন্ত হওয়ার পরে এরপরে দেন একটি অনুমোদন। দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ছাড়া কোনো আদালত এই মামলা আমলে গ্রহণ করতে পারবে না। দুর্নীতি দমন কমিশনের অনুমতি সহ অভিযোগ দায়ের করা হবে। মানে আগে এটা দুর্নীতি দমন যার নামে অভিযোগ করা হয়েছে সেটা আগে দুর্নীতি দমন সংস্থা যেটা আছে তারা এটা তদন্ত করে হ্যাঁ, প্রথমে অনুসন্ধান করবে। অনুসন্ধান অনুসন্ধান করার পরে তদন্ত করবে। অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম উভয়ে যখন একটি বিষয়ে যখন উভয়ই অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে যদি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকে, তখন দুর্নীতি দমন কমিশন
একটি অনুমোদনপত্র সহ স্পেশাল জজ, এটা হচ্ছে একটা স্পেশাল আইন, দুদক আইনটা হচ্ছে একটা স্পেশাল ল, স্পেশাল জজ আদালতে এটা প্রেরণ করবে। মানে এটা কি সরাসরি থানায় করার মতো? হ্যাঁ, সরাসরিও করা যায়, সরাসরিও করা যায়। মানে সরাসরি কি থানায় কি এটা থানায় দুর্নীতি দমন কমিশন দুর্নীতির অভিযোগে কোনো মামলা সরাসরি থানায় করা যায়। সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 2 কার্য দিবসের মধ্যে এটি রেজিস্টারভুক্ত করে সংশ্লিষ্ট দুদকের কার্যালয়ে এটি প্রেরণ করবে। তবে যদি দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি অভিযোগ হয়ে থাকে, সেক্ষেত্রে এই থানা এই রেজিস্টারভুক্ত করে সরাসরি প্রধান কার্যালয়ে প্রেরণ করবে। বিধানটা হচ্ছে এই। মানে সরাসরি আদালতেও করা যাবে, আবার থানায় করা যাবে, কিন্তু এটা হলো আপনি যেটা সিস্টেম বলেন ওই প্রক্রিয়া অনুযায়ী। হ্যাঁ, থানায় অভিযোগ দায়ের করার পরও থানা সেটা একটা রেজিস্টারভুক্ত করবে 2 দিনের মধ্যে। এরপরে এটা আবার দুদকের প্রধান কার্যালয়ে, যদি দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়ে থাকে, সেক্ষেত্রে এটা প্রধান কার্যালয়ে। আদারওয়াইজ এটা নিকটতম জেলা কার্যালয়ে প্রেরণ করবে থানা। এরপরে জেলা কার্যালয়ে প্রেরণ করার পরে সেই যে বাছাই কমিটি এবং অনুসন্ধান কার্যক্রম, তদন্ত কার্যক্রম সম্পন্ন করে দেন দুদকের অনুমতি সহ এটা আদালতে পেশ করা হবে। মানে এই প্রক্রিয়ায় তারা আদালতে প্রেরণ করবে। আবার সরাসরি আদালতেও যদি কেউ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করে, থানায় বা দুর্নীতি দমন কমিশনে একটি দুর্নীতির অভিযোগ দায়ের করে সে কোনো প্রতিকার যদি না পায় কোনো কারণে, সেক্ষেত্রে সরাসরি আদালতে অভিযোগ দায়ের করা যাবে। সেক্ষেত্রে আদালত যদি সন্তুষ্ট হয় যে এই বিষয়টি অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করার মতো যথেষ্ট কারণ আছে, যদি আদালত সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে আদালত এটা তদন্ত করার জন্য দুদককে নির্দেশ দিতে পারে। মানে এটা হলো আদালতের এখতিয়ার অনুযায়ী। আদালতের এখতিয়ার অনুযায়ী। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যে আপনার কাছে যে আপনি বললেন যে এই প্রক্রিয়া মামলাটি দায়ের হলো। এখন যাকে আসামি করা হলো, ধরেন তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে পদক্ষেপ কি, মামলাটা কি চলমান থাকবে নাকি মামলাটি আরেকটু মানে দেরি হবে? না, আসামি যদি পলাতক থাকে, ট্রায়াল এন্ড অ্যাবসেন্সিয়া, এটা তো আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া, এটা তো আমাদের ফৌজদারি কার্যবিধিতেই আছে। মানে আইনি বিধান আছে, হ্যাঁ। মানে ওইটা ফলো করা। হ্যাঁ, আসামি যদি পলাতক হয়, সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, বিচার চলবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই যে আপনি বললেন যে আর মামলার এটার বাদী কে হতে পারে? মামলার বাদী যে কেউ হতে পারে। মানে আপনি ১ম এ যেটা বললেন যে দুর্নীতি কমিশনে যাকে নিয়োগ দেওয়া হয় সে এটা মামলাটা পরিচালনা করবে। এটাই তো? আচ্ছা, আরেকটা বিষয় যে ধরেন আসামি করাই হলো, তার নামে অভিযোগ যেগুলো যে তদন্ত বা অনুসন্ধানের মাধ্যমে পেল, তাকে আসামি করা হলে এখন আসামির করণীয় কি থাকবে? প্রতিটা আসামির কর্তব্য হচ্ছে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, যদি সে দোষ হয়ে থাকে তাহলে সে ট্রায়াল ফেস করবে, আদালতের নিকটে সে আত্মসমর্পণ করবে, সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। আচ্ছা, এই বিষয়ে আপনার সাথে আরো আলোচনা করব। তার আগে ছোট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। তো দর্শক, বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। আর দর্শক, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি, বিষয়টি হচ্ছে দুর্নীতি দমন আইন, অর্থাৎ দুদক। এ বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মঙ্গল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আচ্ছা, আপনার সাথে আলোচনায় ছিলাম যে মামলার যে বিষয়টি, যে আসামির করণীয়, বা আপনি যেটা বললেন যে তাকে ট্রায়াল ফেস করতে হবে, কিন্তু আমি আরেকটা বিষয় জানি, যদি এটা আসামি ধরেন এই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, এখন জামিনের বিষয়টা সে কিভাবে করতে পারবে, যে মানে কি শর্তে সে জামিন পেতে পারে? আসলে আমাদের আইনে একটা ম্যাক্সিম আছে, সেটা হচ্ছে যে কারোর বিরুদ্ধে মামলা হলেই যে সে অপরাধী, এটা আইনের ম্যাক্সিমটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ, তাকে ধরে নিতে হবে। তো অভিযোগ প্রমাণিত হওয়ার যে বিষয়টি, এটি হচ্ছে একটি ট্রায়াল প্রক্রিয়াটা হচ্ছে আমাদের একটা লম্বা সময় সাপেক্ষ প্রক্রিয়া। এখন অভিযোগ প্রমাণ হওয়ার আগে তো সে যে কোনো সময় জামিন চাইতে পারে, তার জামিন চাওয়ার অধিকার আছে।
আচ্ছা, তাহলে জামিনের বিষয়টা আমি আপনাকে জানার ছিল যে মানে জামিন সে কতদিনের মধ্যে পেতে পারে? এইটা সুনির্দিষ্টভাবে বলা যাবে না। সে জামিন চাওয়ার তার রাইট আছে। জামিন দেওয়ার এখতিয়ার হচ্ছে অ্যা বিচারিক আদালত, এখতিয়ারবান বিচারিক আদালত স্পেশাল জাজ। তিনি তার কাছে যদি জামিন দেওয়ার মতো মনে হয় যে তাকে জামিন দেওয়া যায়, তাহলে তিনি সে জামিন দেবেন। বাট সে কতদিনের মধ্যে জামিন পেতে পারে এটা সুনির্দিষ্টভাবে বলার কোনো সুযোগ নাই। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে মামলার যে বিচারিক যে কার্যক্রমটা মানে এটা তো আপনি বললেন যে স্পেশাল জজে এটার বিচারিক কার্যক্রম শুরু হবে এবং ওখানে ফৌজদারি আইন সংশোধন আইন ১৯৫৮ সনের যে ফৌজদারি আইন সংশোধন আইন, সেই আইনের ৩ ধারায় বলা আছে যে আ মহানগর দায়রা জজ বা অতিরিক্ত মহানগর দায়রা জজ বা যুগ্ম মহানগর দায়রা জজের মধ্য থেকে সরকার যে কেউকে একজনকে স্পেশাল জজ নিয়োগ করতে পারেন এবং তিনি এই দুদকের মামলাগুলো পরিচালনা করবে। আর ফৌজদারি আইন সংশোধন আইন ১৯৫৮ এর ৪, ৫ এবং ৬ ধারা অনুযায়ী হচ্ছে এই মামলার বিচার কার্যক্রম পরিচালিত হয়। আচ্ছা, আরেকটি বিষয় যে আপনি ফার্স্টে বললেন যে মানে আমাদের তো কিছু মামলার তো সাজা দেয় যে দণ্ডবিধি অনুযায়ী। আর এটা তো স্পেশাল যেটা বললেন হ্যাঁ, এই আইনেও সাজার বিধান আছে। এই আইনের দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ ধারায় বলা আছে, যদি কেউ কোনো জ্ঞাত বহির্ভূত বা অসৎ উপায়ে অর্জিত কোনো সম্পদ তার দখলে রাখে বা মালিকানা অর্জন করে এবং সে যদি অ্যা আদালতের নিকট নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন ৩ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ডে, তদুপরি অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারে। মান সেই সাথে সংশ্লিষ্ট যে সম্পদের বিষয়ে যে অভিযোগটি আনা হয়েছে, সেই সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। মানে যে সম্পত্তিটা সে মানে ক্রয় করেছে বা তার নামে রেখেছে মানে সেই সম্পত্তিটা মানে দুদক তার ইচ্ছা করে প্রপার্টি নিয়ে ধরেন মামলা হলো হ্যাঁ, যে দুদক তদন্ত করে দেখেছে যে তার এই সম্পদের সাথে তার আয়ের সাথে কোনো সামঞ্জস্য নেই, নাই এবং সে এইটা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারতেছে না। পারতেছে না। সেক্ষেত্রে যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণ হয় যে সে অসৎ উপায়ে বা আ সে আ ভিন্নভাবে আ এটা অর্জন করেছে, যা বৈধ নয়, সেই ক্ষেত্রে তার ১০ বৎসর পর্যন্ত এবং সর্বনিম্ন ৩ বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং যেই প্রপার্টি নিয়ে যে তদন্ত হলো এবং যেই প্রপার্টি নিয়ে মামলা, সেই প্রপার্টি বাজেয়াপ্ত হতে পারে এবং দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে। মানে জব্দ করে দিতে পারে। জব্দ করে দিতে পারে তার সমস্ত। শুধু আদালতই না, আ আমাদের বাংলাদেশ ব্যাংকের একটি গোয়েন্দা সংস্থা আছে। ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট যেটা, এফআইইউ। এই ইউনিট যদি আপনার তদন্ত করে দেখে যে সন্দেহজনক লেনদেন তার হয়েছে, সেই ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিটও তার এই অ্যাকাউন্ট জব্দ করে দিতে পারে। পাশাপাশি সিআইডিও তার অ্যাকাউন্ট জব্দ করে দিতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে এগুলো মানে বিভিন্ন যে সংস্থাগুলো আছে তারা যদি তদন্ত করে কিংবা সব সংস্থা না। সিআইডি, ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট জি, আর হচ্ছে দুদকের পরিপ্রেক্ষিতে আদালত নিজে তার নিয়োগ ব্যাংক করতে অ্যাকাউন্ট পারে। মানে অর্ডার দিতে পারে আদেশ পারে। যেমন আ সাবেক পুলিশ কমিশনার বা পুলিশ আইজি, আমাদের পুলিশ প্রধান বেনজির আহমেদ। উনার আ ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আদালত জব্দ করে দিয়েছিল। আপনাদের মনে আছে কিনা জানি না। আবার যেটা কাস্টমস কর্মকর্তা, ভ্যাট এবং কাস্টমস অফিসার যে মতিউর রহমান, তার বিরুদ্ধে যখন দুদক তদন্ত করলো, মামলা হলো, তার অ্যাকাউন্ট কিন্তু আর্থিক প্রতিষ্ঠানের যে অ্যা ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট, তারা তদন্ত করতে গিয়ে যখন দেখেছে যে আর্থিক লেনদেনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তখন তারা তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দিয়েছে।
মানে ওই যে আপনি যেটা বলেন যে সামঞ্জস্য না থাকলে সেই ক্ষেত্রে সেটা তারা অ্যাকশনে যেতে পারে। হ্যাঁ, সন্দেহজনক লেনদেন। জি। যদি সিআইডি বা বিএফআইইউ যদি মনে করে যে এখানে সন্দেহজনক লেনদেন হয়েছে, তখন এটা তাদের সেই আছে যে তারা এটা ব্যাংকে ফোর্স করতে পারে যে তার এই অ্যাকাউন্ট স্থগিত। অথবা দুদক যদি আবেদন করে, দুদকের পক্ষে কোনো কর্মকর্তা যদি আবেদন করে যে তার এই লেনদেন অবৈধ লেনদেন, এটা তার স্থগিত করা হোক। সেক্ষেত্রে কোর্ট সেই পিটিশনের পরিপ্রেক্ষিতে স্ট্যান্ড বাই সাথে, সাথে সেই ফ্রিজ করে দিতে পারে। আচ্ছা, যেটা বললেন জব্দ করার বিষয়টি, আরেকটা বিষয় জানি আপনার কাছে যে মামলা যতদিন শেষ না হবে ততদিন তো তার যেগুলো ওগুলো তো মানে ওই অবস্থাতেই থাকবে জব্দ। মানে মামলা শেষ না হওয়া পর্যন্ত যদি মামলা শেষে যদি সে মানে অনেক সময় তো আমরা সাক্ষীর ভিত্তিতে অনেক সময় প্রমাণ করে থাকি যে মানে যা কিছু করা হয়েছে এগুলো সঠিক না, মানে এই যে জব্দ যে করলো তখন তো তার পক্ষে সে রায় পেল। সেক্ষেত্রে কি যে জব্দ করছে সেটা কি পরে কি এটা পুনরায় ছাড়ানো যাবে? না, জব্দ যদি হয়ে থাকে, আদালতের নির্দেশে যদি জব্দ হয়ে থাকে, সেটা আ আ আবার সে প্রত্যাহার চেতে পারে সংশ্লিষ্ট আদালতে। মানে যে আদালত তাকে জব্দ করেছে হ্যাঁ, সে আদালত। চাইতে পারে। যেমন সাবেক যে আ কর্মকর্তা ছিল এনবিআর এর মতিউর রহমান। তার ওয়াইফের আ বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। এরপরে পরবর্তীতে আমরা দেখলাম যে কিছুদিন পরে আবার তার সেই ওয়াইফ, যে উপজেলা চেয়ারম্যান যে ছিল, সে তো আইসা আবার আদালতের কাছে আবেদন করেছিল যে আমাকে এই এটা প্রত্যাহার করা হোক। আসলে ফ্রিজ বলেন, আদালতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলেন, যেটাই বলেন, এগুলো আসলে আদালতে এগুলো আবেদন করে এগুলা করা যায়। আবার আদালতে আবেদন করে এগুলা আ প্রত্যাহার বা বাতিলও চাওয়া যায়। এখন আদালত সেটা মঞ্জুর করবে কি করবে না, সেটা আদালতের বিবেচ্য বিষয়। আচ্ছা, আপনার কাছে যে বিষয়টিতে ছিলাম যে ওই যে আপনার সাজার বিষয়টি যে বললেন, এখন এই মামলায় সাজা দিল আসামিকে। এখন তার এগেইনস্টে আসামির পদক্ষেপ কি থাকতে পারে? আমার মামলায় সাজা দিয়ে দিল। আসলে কি, আসামি তো সাজা দিলে আসামি আপিল করবে। ফৌজদারি আইন সংশোধন আইন ১৯৫৮ ১০ ধারা অনুযায়ী মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সে আপিল দায়ের করবে। এখন আপিলের বিষয়টি কিভাবে করা হয়? মানে এটা কি একটা নির্দিষ্ট সময়সীমা থাকে ওর মধ্যে করতে হয় নাকি যেকোনো সময় করতে পারবে? না, অবশ্যই নির্দিষ্ট সময়সীমা আছে। আর আপিলটা ধরেন করল। এখন আপিলে তো অনেক ক্ষেত্রে আমাদের ওই যে নিম্ন আদালতের টাই বহাল রাখলো। সেক্ষেত্রে সে কি করতে পারে যদি আবার ওই রায় তাকে দেওয়া হয়? সেক্ষেত্রে সে আ বা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যখন আপিল করবে, আপিল আপিল অর্ডারও যদি সে সন্তুষ্ট না হয়, ক্ষুব্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে সে অ্যাপিলেট ডিভিশনে যাবে। মানে ওটাই হলো তার সর্বশেষ আশ্রয়স্থল। মানে সেখানে সে বের হয়েও আসতে পারে কিংবা ওইটাই আবার রাখতে পারে। মানে এটাই তো মানে সর্বশেষ আশ্রয়স্থল। এরপরে তো আর কোনো পদক্ষেপ নেই। নে তো আচ্ছা, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশ দুর্নীতি দমন আইন দুদক এ বিষয়ে বিভিন্ন বিষয়ে তুলে ধরার জন্য। যেটা আমাদের দেশে এখন প্রতিনিয়ত হচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আ আমন্ত্রণ জানানোর জন্য। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধুমাত্র আইন এবং আদালতের উপর নির্ভরশীল আ হলেই আমরা দুর্নীতি রোধ করতে পারব না। এই দুর্নীতি রোধ করতে হলে আমাদের একটি সামাজিক বিপ্লব দরকার, এবং এই দুর্নীতির আ যে কুফল, হ্যাঁ? এইটা আমাদেরকে সামাজিকভাবে তুলে ধরতে হবে, এবং আমাদের মধ্যে যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। সর্বোপরি আমাদের মাইন্ড সেটআপটাকে আগে ঠিক করতে হবে। আমাদের দুর্নীতিকে সর্বস্তরে, সকল ক্ষেত্রে দুর্নীতিকে না বলতে হবে। তাহলেই কেবল আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক মূল্যবান একটি বক্তব্য দিয়েছেন এবং কথা বলেছেন। তো দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ঠিক একই দিনে একই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন।